প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টার অফ টমোর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে আলোচনা করব মর্নিং সং। এই মর্নিং সং কবিতাটির ক্রিটিক্যাল অ্যানালাইসিস আলোচনা করার পূর্বে কিছু স্বাভাবিক কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আনলাইক ওভার দ্য পোয়েম সিলভিয়া প্লাথ, সিচুয়েশন অ্যানালাইসিস ইন দ্য মর্নিং সং ইজ নট ক্রিটিক্যাল। সিলভিয়া প্লাথের আরও অনেক যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর মতো এই মর্নিং সঙের থিম বা মূল কথাগুলো জানা খুব একটা কঠিন বিষয় নয়। ইট ওপেন্স উইথ আ ডিলাইট ইমেজ। এই কবিতাটি শুরুই হয়েছে একটা আনন্দময় চিত্র দিয়ে। হোয়াইল এক্সপ্রেসিং লাভ, যখন এখানে ভালোবাসা প্রকাশ করা হয়েছে। ফর হার নিউ বর্ন বেবি, তার নবজাতক সন্তানের জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ করা হয়েছে। সিলভিয়া প্লাথ অ্যাস্টনিশেস হার রিডার্স who do not know that Sylvia can write with optimistic approach. সিলভিয়া প্লাথ তার পাঠকদেরকে আশ্চর্য করে দিচ্ছে কিভাবে, যে পাঠকরা তা জানেই না যে সিলভিয়া প্লাথ কখনো অপটিমিস্টিক বা আশাবাদী কোনো বিষয় নিয়ে কোনো কিছু লিখতে পারে। ক্যান গেট অ্যাওয়ারনেস ফ্রম দিস পোয়েম, যেটা এই কবিতা থেকে পাঠকদেরকে সচেতনতা বোধ নিতে হবে যে সিলভিয়া প্লাথ শুধু খারাপ বা পেসিমিস্টিক কবিতাই লিখেননি, তিনি অপটিমিস্টিক কবিতাও লিখতে পারেন। ইন দোজ ডেজ সি ওয়াজ হ্যাপি, যেই দিনগুলোতে তিনি অনেক খুশি ছিলেন। ফার্স্ট রিজন, এই যে প্রথম একটা কারণ, তার খুশির কারণ ওয়াজ ছিল আনএন্ডিং লাভ প্রমিস ফ্রম টেড হিউজেস। টেড হিউজেস ছিলেন তার স্বামী, আর তিনি একজন মানুষ ছিলেন যিনি একাধিক নারীর সাথে সম্পর্ক করতেন। এমন অবস্থায় তার এই সিলভিয়া প্লাথের অনেক দুঃখ দুর্দশাময় জীবন ছিল, যার ফলে তার স্বামী তাকে প্রতিজ্ঞা করেছিল যে সে আর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করবে না, অবৈধ সম্পর্ক রাখবে না। এবং দ্বিতীয় যে কারণটি ছিল তার সুখের কারণ, ফ্রিডা রেবেকা হিউজেস ওয়াজ বর্ন হু বুস্টেড দ্য হ্যাপিনেস অব সিলভিয়া প্লাথ। দ্বিতীয় হ্যাপিনেসের যে কারণটি সেটি হচ্ছে ফরিদা রেবেকা হিউজেস এর জন্মগ্রহণ করা, যেটি তার প্রথম কারণটি, মানে তার প্রমিজ করেছিল তার স্বামী, এই আনন্দটাকে আসলে বুস্ট করে দিয়েছিল, চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। দিস পোয়েম ইজ অপটিমিস্টিক অ্যাজ কম্পেয়ার টু আদার পোয়েম অব দ্য পোয়েট। এই কবির ও আরও আনুষাঙ্গিক যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর আলোকে এই কবিতাটি হচ্ছে একটি অপটিমিস্টিক কবিতা। হাউএভার ইট ইজ অলসো অটোবায়োগ্রাফিক্যাল। যাই হোক, এই কবিতাটি হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল একটি কবিতা। ইট রিভিলস দ্য পার্সোনাল লাইফ স্টোরি অফ পোয়েট। এই কবিতায় কবির ব্যক্তিগত জীবনকে বর্ণনা করা হয়েছে। হার রিলেশন উইথ ইনফ্যান্ট অ্যান্ড হার থিঙ্কিং উইথ রিগার্ডিং সোশ্যাল প্রবলেম টু বি ফেসড বাই হার ডটার। তাহলে এই কবিতাটি তার ব্যক্তিগত গল্প, জীবনের গল্প, এবং একজন নবজাতক শিশুর সাথে তার কি সম্পর্ক, এবং এই নবজাতক শিশু বা তার কন্যার জন্মের কারণে তাকে যে সমস্যার অভিমুখে যে পতিত হতে হয়েছিল সেই কবিতার বা সেই প্রবলেমগুলো বিবেচনায় করা হয়েছে এই কবিতার মধ্যে বা আলোচনা করা হয়েছে। ইন হোল পোয়েম পোয়েটস অ্যাটিটিউড অ্যান্ড মুড রিমেইন হ্যাপি। পুরো কবিতায় কবির অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি বা তার যে মুডটা সবসময় হাসি খুশি ছিল, অ্যান্ড প্লিজড এবং সন্তুষ্টজনক ছিল। বাট অ্যাট দ্য এন্ড, কিন্তু শেষের দিকে, সি বিকাম ডিপ্রেসড, কিন্তু সে শেষের দিকে হতাশ হয়ে যায়। হোয়াইল থিঙ্কিং অ্যাবাউট আপকামিং ওয়ারিজ অফ লাইফ, কিন্তু আসন্ন বিপদ, জীবনের আসন্ন বিপদ নিয়ে তিনি শেষ পর্যায়ে বা শেষ স্টেজে খুবই হতাশ হয়ে পড়েছিলেন। নেভারথলেস সি হ্যাজ এভারলাস্টিং লাভ ফর হার চাইল্ড হুইচ উইল মেক হার ফিল কমফর্টেবল ইন দিস ওয়ার্ল্ড। নতুবা তার জীবনে কি ছিল,
চিরস্থায়ী সুখ ছিল, তার সন্তানের প্রতি ভালোবাসা ছিল, যেটি তাকে সারা এই পৃথিবীটা সুখ স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারত। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হার চাইল্ড ইজ হার লাইফ, প্রকৃতপক্ষে তার সন্তানই হচ্ছে তার জীবন। অ্যান্ড সি সিংস আ সং অব হার, এবং সে তার সন্তানেরই গান গাইছে। ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এই কবিতার ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলো আমরা দেখি। অব স্টার্টিং স্টেঞ্জা অব মর্নিং সং, প্রথম স্টেঞ্জাটা আমরা দেখব। পোয়েম স্টার্ট উইথ আ বিউটিফুল মাদার অ্যান্ড চাইল্ড রিলেশনশিপ, এই কবিতাটা শুরু হয়েছে একটা সুন্দরী মা এবং তার সন্তানের যেই একটি সম্পর্ক, মিষ্টি সম্পর্ক, সেই সম্পর্কটাকে বর্ণনা করে আসলে কবিতাটি শুরু হয়েছে। দ্য পোয়েট টকস অ্যাবাউট সিকিউরিটি অফ দ্য চাইল্ড, এই শিশুর নিরাপত্তা নিয়ে কবি সর্বপ্রথম কথা বলছেন। সি কম্পেয়ার্স হার, তিনি তুলনা করেছেন তাকে বা তার সন্তানকে উইথ আ গোল্ডেন ওয়াচ, একটা স্বর্ণের ঘড়ির সাথে, which is a symbol of her child's worth, এই যে তুলনা, এই গোল্ডেন ওয়াচটা হচ্ছে একটা প্রতীকী অর্থ। কিসের প্রতীকী অর্থ? তার সন্তান যে আসলে অনেক দামি, তার সন্তান যে অনেক এই গোল্ডেন ওয়াচের মতো দামি বা তার চাইতে অনেক বেশি দামি, তাই এটি তুলনা করেছে। এটি একটি সিমিলি। আপনারা জানেন যে সিমিলি হলো দুইটি বস্তুর সাথে তুলনা, একজন ব্যক্তিকে সম্পূর্ণ আলাদা জিনিসের সাথে বা একটি বস্তুকে সম্পূর্ণ আলাদা জিনিসের সাথে তুলনাই হচ্ছে সিমিলি। এখানে গোল্ডেন ওয়াচ হচ্ছে একটা সিমিলি, যেটি তার সন্তানের অনেক তাৎপর্যপূর্ণতা বা ওর মূল্যায়ন করা হচ্ছে গোল্ডেন ওয়াচ দ্বারা। সি নোজ, তিনি জানেন, দ্য ইম্পর্টেন্স অফ চাইল্ড ইন আ মাদার্স লাইফ, তিনি জানেন একটা সন্তান তার মায়ের কাছে কতটা দামি। স্টার্টিং লাইনস অফ দ্য পোয়েম, এই কবিতার প্রথম লাইনটা ইলাস্ট্রেটেড দ্য আলটিমেট জয় অফ আ মাদার ওয়ান দ্য বার্থ অফ আ বেবি, একটা সন্তান জন্মের কারণে শেষ পর্যায়ে কতটা সুখী বা খুশি হতে পারে একজন মা, এই চিত্রটি বর্ণনা করা হয়েছে। নো ম্যাটার বয় অর গার্ল, এটা আসলে মায়ের কাছে কিছুই না যে এটা বাচ্চাটি মেয়ে হলো নাকি ছেলে হলো। আ বেবি অলওয়েজ গিভস হ্যাপিনেস টু মাদার, একটা সন্তানই মাকে অনেক খুশি করে দেয়। অ্যান্ড কমপ্লিটস আ ফ্যামিলি, এবং একটা পরিবারকে পূর্ণতা দান করে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। উই নো দ্যাট, আমরা জানি যে সিলভিয়া সাফার্ড আ লট অ্যান্ড ইন দোজ ডেজ হার লাইফ ওয়াজ আপ টু হার expectations, yet arrival of child filled her life with happiness and gave her hope. আমরা জানি যে সিলভিয়া প্লাথ তার জীবনে অনেক কষ্ট করেছেন, এবং এই কষ্টটা কখন ছিল? যখন তার সন্তান জন্মগ্রহণ করেনি এবং তার সন্তানের যে আশা বা প্রত্যাশা ছিল যখন এটি পূর্ণতা পায়নি এবং তাকে নতুন আশার আলো দেখায়নি, এমন তার পূর্বের সময়গুলো অত্যন্ত খারাপ ছিল সিলভিয়া প্লাথের। সি ডিরেক্টলি অ্যাড্রেস, সে সরাসরি অ্যাড্রেস করেছে বা সম্বোধন করেছে হার চাইল্ড, তার সন্তানকে, অ্যান্ড টকস অ্যাবাউট, এবং তিনি কথা বলেছেন দ্য precautions when the child was in her womb, তিনি সতর্কতা জারি করেছেন বা সতর্কতা অবলম্বন করেছেন যখন তার সন্তান তার গর্ভে ছিল। সি while expressing her feelings, তিনি তার ফিলিংসগুলো শেয়ার করেছেন যখন তিনি তার সন্তান গর্ভে ছিল। সেই দ্যাট, তিনি বলেন, ইউ ওয়ার কেপ্ট লাইক এ গোল্ডেন ওয়াচ, তুমি গর্ভে ছিলে, তুমি একটা গোল্ডেন ওয়াচের মতো। গোল্ডেন ওয়াচ যেমন অনেক সুন্দরভাবে প্রোটেকশন দিয়ে রাখা হয় চারিদিকে কোনো বাক্সের মধ্যে, তেমন আমি তোমাকে আমার পেটের মধ্যে যত্ন করে রেখেছিলাম। মিনিং দেয়ার বাই, এই কবিতা এইটার অর্থ হচ্ছে সি ইজ টকিং অ্যাবাউট দ্য প্রবলেমস, সে কথা বলছে সেই সমস্যাগুলো সম্পর্কে, হুইচ সি হ্যাজ ফেসড হোয়েন সি ওয়াজ প্রেগন্যান্ট, যখন সে প্রেগন্যান্ট ছিল, গর্ভবতী ছিল, সেই সময়ে অনেক খারাপ সময় তাকে অতিবাহিত করতে হয়েছে, কিন্তু তারপরেও সে এই গোল্ডেন ওয়াচের মতো তাকে সংরক্ষণ করেছে, বাঁচিয়ে রেখেছে। সি হ্যাড টু টেক কেয়ার, আবার তাকে যত্ন নিতে হয়েছে অফ হার হেলথ, তার শরীরের, অ্যালং উইথ দ্য হেলথ অফ হার চাইল্ড, তার শিশুকে ভালো রাখতে
তার নিজের শরীরের তাকে যত্ন নিতে হয়েছে। দ্য চাইল্ড ইজ হাইলি ইম্পর্টেন্ট থিং অফ হার লাইফ। এই চাইল্ড বা এই শিশু সন্তানটি হচ্ছে তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ইন দিজ লাইন্স পারহ্যাপস হি ইজ রিমেম্বারিং হার ওল্ড এজ। এই লাইনগুলোতে সম্ভবত তিনি তার জীবনের পূর্বের সময়গুলো বা জীবনের প্রাথমিক সময়গুলো তিনি মনে করছেন। সি অলসো ওয়াজ ওয়ান্স আ চাইল্ড। এক সময় তিনিও শিশু ছিলেন। হার ফাদার লাভড হার। তার বাবা তাকে অনেক ভালোবাসত। বাট কিন্তু ডাইড সুন আফটার হার বার্থ। কিন্তু জন্মের পরেই কিছুদিন পরেই তার বাবা সে মারা যায়। She was also at once a gold watch for someone. এক সময় সেও গোল্ড ওয়াচ ছিল কারোর জন্য। বাট কিন্তু হার হ্যাপিনেস ওয়াজ অকেশনাল। কিন্তু তার এই হ্যাপিনেস বা সুখ এটা অনিয়মিত ছিল। এক সময় ছিল, এক সময় ছিল না। কোনো এক সময় ছিল কিন্তু তারপরে মধ্যখানে আর ছিল না। ফার্স্ট স্টেঞ্জা ইজ অ্যাবাউট চাইল্ডস ইজ ইম্পর্টেন্স। প্রথম স্টেঞ্জাটা বর্ণনা করা হয়েছে এই শিশুর গুরুত্ব সম্পর্কে। অ্যান্ড মাদার্স লাভ ফর হার চাইল্ড, এবং মায়ের ভালোবাসা তার সন্তানের প্রতি ভালোবাসা সম্পর্কে এই প্রথম স্টেঞ্জাটা বর্ণনা করা হয়েছে। ইট ইজ নট রং টু সে দ্যাট ইনিশিয়াল লাইন্স অফ দ্য পোয়েমস আর দ্য সাইকোলজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মাদার্স মাইন্ড ওয়ান দ্য বার্থ অফ চাইল্ড। এটা নিঃসন্দেহে বলা যায় যে এই কবিতার শুরুর লাইনগুলো একজন মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা বা মানসিক উপস্থাপনা। ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য সেকেন্ড স্টেঞ্জা। আমরা দ্বিতীয় স্টেঞ্জার ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা দেখে নিব। Second stanza is enhanced a version of protection. She again addressed her child using the word you. Of course, the child could not understand that she is saying, but her words are very important. এই কবিতার দ্বিতীয় অংশে কবি তার যে গুরুত্ব দিচ্ছেন বা জোর আরোপ করছেন, প্রবলভাবে আকার দান করছেন যে তিনি তার সন্তানকে ইউ বলে সম্বোধন করেছেন। তিনি নিশ্চয়তা দিচ্ছেন যে হ্যাঁ, অবশ্যই তিনি একজন সুসন্তান, বা তাকে তিনি বলছেন যে খুব গুরুত্বপূর্ণ। তুমি তো আপনি বলার মধ্য দিয়ে তাকে সম্মান প্রদর্শন করা হচ্ছে বা তার গুরুত্ব দেয়া হচ্ছে। ইন দিস স্টেঞ্জা সি ইজ ট্রান্সলেটিং হার হ্যাপিনেস টু ওয়ার্ডস। তিনি যে আসলে কত সুখী সেটা বলে প্রকাশ করার চেষ্টা করছেন। হোয়েন দ্য চাইল্ড ওয়েপ্ট কাম ইন দ্য ওয়ার্ল্ড ইট হ্যাড গিভেন জয় টু হার। যখন তিনি এই পৃথিবীতে, এই সন্তানটা পৃথিবীতে কান্না করেছিল বা ভূমিষ্ঠ হয়েছিল, তখন তাকে আনন্দ দিয়েছিল। এই মা অনেক আনন্দিত হয়েছিল। দিস ইজ joy is delight not only her child but also other people around her. তিনি বলতে চাচ্ছেন এই আনন্দটা শুধু তারই ছিল না, তার চারপাশে যারা ছিল তারাও ছিল। The word hour suggests that poet is not only the person one happy but afraid. Someone else is also there who is sharing the joyful moment with the poet. এখানে কবি আওয়ার শব্দটি দ্বারা বোঝাতে চাচ্ছেন যে এখানে শুধু তিনিই ছিলেন না বা তার কথাই হচ্ছে না, এখানে তাদের কথা হচ্ছে। অর্থাৎ তাদের ভালোবাসা, এই সন্তানের জন্ম হওয়ার কারণে অনেকেই সুখী হয়েছেন। এই সুখী মানুষগুলোদের মধ্যে অনেককেই বোঝানো হচ্ছে। Perhaps the poet is talking about her relatives, or maybe she is referring her husband. তার আত্মীয় স্বজনকে বোঝাচ্ছে, অথবা তা বিশেষ করে তার স্বামীকে বোঝাচ্ছে। That is someone else is also happy with her. কিন্তু এটা শিওর যে অন্য কেউ তার সাথেও খুশি হয়েছে। She proceed further saying that she was standing here for you. সে কথা বলতে বলতে আরো সামনের দিকে কিছু এগিয়ে কথা বলছে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি শুধু তোমার জন্য। বাচ্চাকে কি করছে, সান্ত্বনা দিচ্ছে এবং বলছে she is assuring the child that they will take care of her. সে তার সন্তানকে নিশ্চয়তা দিচ্ছে বা বলছে যে হ্যাঁ, আমরা অবশ্যই তোমার টেক কেয়ার করবো, তোমার যত্ন নেব। We stand around blankly as wall suggests that the poet promises her child a strong protection against the cruel world. আমরা তোমাকে সংরক্ষণ করব, আমরা তোমাকে রক্ষা করব। এই ক্রুয়েলটি পৃথিবীতে, এই হিংস্র পৃথিবীতে কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না। আমরা ওয়ালের মতো তোমাকে সংরক্ষণ করব, ঘিরে রাখবো। আনলাইক হার ফাদার শি উইল লিভ হার অ্যালোন।
তোমার বাবার মতো আমি হব না, আমি তোমাকে চিরকাল বাঁচিয়ে রাখবো বা তোমাকে হেফাজত করবে। কথায় বলছেন, দিজ লাইন্স আর হাইলি আইরনিক এজ উই নো দ্যাট সোন ইজ কমিটেড সুইসাইড, দ্যাট হার চিলড্রেন their own risk and cost face their fate। কিন্তু এই লাইনটা বা এই কথাটা সম্পূর্ণটাই আইরনিক্যাল একটি কবিতা বা কথা। তার কারণ হচ্ছে কিছুদিন পরই তিনি সুইসাইড করেছিলেন এবং তার সন্তানকে এই যে হিংস্র পৃথিবীতে ঝুঁকির মুখে ফেলে রেখে তিনি চলে যান। তৃতীয় স্ট্যাঞ্জাতে বলছেন, ইন নেক্সট স্ট্যাঞ্জা সি এক্সপ্রেসেস হার উইশ টু টেক রিটায়ারমেন্ট ফর হার ডিউটিজ। তারপর তৃতীয় স্ট্যাঞ্জাতে এসে বলছে যে তিনি এখন কি অবসর নিতে চান। হার জয় অফ মাদারহুড ইজ ওভার, তার মাতৃত্বের যে দায়িত্ব সেই দায়িত্বটা এখন আর নাই, শেষ হয়ে গেছে। পারহ্যাপস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট টাইম অফ ডিউটিজ হ্যাজ কাম টু অ্যান এন্ড, মেবি সি ইজ নট ফিলিংস দ্য সেম অ্যাজ ওয়াজ ফিলিং ডিউরিং প্রেগন্যান্সি। তিনি এখন বলছেন যে আমার মাতৃত্বের দায়িত্ব শেষ, আমি আর তোমার দায়িত্ব নিতে পারবো না, আমি এখান থেকে শেষ করছি, আমি এখন অবসর নিতে চাই। সম্ভবত তিনি তার মানসিক অবস্থা বা তার এই খুশি অবস্থা কিন্তু এখন আর নেই যেমনটা প্রেগন্যান্সির সময় ছিল। হোয়াট এভার মে বি দ্য কেস, সি ওয়ান্টস টু গেট রিড অফ হার মাদারলি ডিউটিস, তার মাতৃত্বের যে দায়িত্ব এই দায়িত্ব থেকে তিনি এখন মুক্তি চাচ্ছেন। আই অ্যাম নো মোর ইউর মাদার, এখন আমি আর তোমার মা নই, আমি এখন আর তোমার মা নেই। দিজ লাইন্স আর অলসো আইরনিক, এই লাইনটাও হচ্ছে একটা আইরনিক সম্পূর্ণরূপে। ইন দ্য প্রিভিয়াস লাইন সি টক্স অ্যাবাউট দ্য প্রোটেকশন অফ হার চাইল্ড অ্যান্ড প্রমিসেস নট লিভিং হার অ্যালোন ইন দিস ক্রুয়েল ওয়ার্ল্ড। এটা আইরনিক কেন? তার কারণ পূর্বে আমরা জানতে পারলাম যে তিনি প্রমিস করেছিলেন তার সন্তানকে যে আমি তোমাকে এই পৃথিবীতে, এই হিংস্র পৃথিবীতে তোমাকে আর রেখে যাব না, তোমাকে কখনো একা করে যাব না, কিন্তু তিনি তার সন্তানকে একা করেই আত্মহত্যা করলেন। বাট ইন দিজ লাইন্স হি ইজ উইথড্রয়িং হার সিউরিটি, কিন্তু তিনি তার এই নিশ্চয়তাকে উঠিয়ে নিলেন, তিনি আর তার সন্তানের পাশে থাকলেন না। সি ওয়ান্টস হার চাইল্ড ফেস দ্য ডিফিকাল্টিজ অ্যাবাউট হার চাইল্ড উইকনেস, কিন্তু তিনি আবার একই সাথে এই পৃথিবীর দুঃখ দুর্দশার সম্পর্কেও তিনি সচেতন বা অনেক ভয় করছেন যে তার এই হিংস্র পৃথিবীর কাছে তার সন্তান একদমই দুর্বল। ইন আ ড্রাফট মিউজিয়াম ইউর নেগডনেস মিনস দ্য চাইল্ডস ইজ আনসেফ ইন দিস ওয়ার্ল্ড। ড্রাফট মিউজিয়াম বলতে তিনি যে এই পৃথিবীতে আসলে তার সন্তান সেফ নয়, এটি আসলে তিনি বোঝাতে চাচ্ছেন। ইন ফোর্থ স্ট্যাঞ্জা, 4 নম্বর স্ট্যাঞ্জা, ইট সিমস দ্যাট পোয়েটস মাইন্ড ইজ ফিল্ড উইথ ডিপ থটস অফ চাইল্ড ফিউচার। কবি চিন্তিত তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে। সি সেজ দ্যাট ওয়েন দ্য লিসেন টু হার চাইল্ড সি সিজ আ নিউ ওয়ার্ল্ড, তিনি দেখতে পান যে একটি নতুন, যখন তার সন্তান জন্মগ্রহণ করে তখন আনন্দের মাঝে তিনি দেখতে পান একটা নতুন ওয়ার্ল্ড, নতুন একটা বিশ্ব। আ ওয়ার্ল্ড হুইচ ইজ ফুল অফ ওয়ান্ডার্স, যে পৃথিবীটা পরিপূর্ণ রয়েছে আশ্চর্যময় কিছু বিষয় জিনিসে। ওয়ার্ল্ড হুইচ মিস্টোরিয়াস, যেটি রহস্যময় একটা পৃথিবী। দ্য ওয়ার্ল্ড হুইচ ইজ ইনফরমেটিভ, যেটি অনেক তথ্যবহুল একটি ওয়ার্ল্ড। সিমultaneously টেরিফাইং, একই সাথে এটা অনেক ভয়ঙ্কর একটা পৃথিবী। সি অ্যাটেন্টিভলি লিসেন্স হার চাইল্ড, সে মনোযোগ সহকারে তার সন্তানের সকল আচরণ বা কথাগুলো পর্যবেক্ষণ করে এবং শুনে। অল দ্য চাইল্ড ক্যান নট স্পিক এনিথিং ইয়েট আন্ডারস্ট্যান্ড হার ফিলিংস, যদিও কোনো সন্তানই কথা বলতে পারে না, কিন্তু তার সকল অনুভূতি বা ইচ্ছা কথাগুলো তিনি বুঝতে পারেন। ওয়ান ক্রাই অ্যান্ড স্টাম্বল ফ্রম বেড, ক্রাউ হিভি অ্যান্ড ফ্লোরাল, দ্য পোয়েট নোজ দ্যাট ইট ইজ হার রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ হার চাইল্ড। কবি জানেন যে তার সন্তানের টেক কেয়ার করা আসলে তার দায়িত্ব, কিন্তু তারপর এই জন্য তিনি যখন একবার কেঁদে ওঠে তখন সে দৌড়িয়ে চলে আসে এবং হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ইট ইজ ডিফিকাল্ট ফর হার টু গেট আপ অ্যান্ড কনসোল হার ইন ভিক্টোরিয়ান নাইট গাউন অ্যান্ড ইন কাউ হিভি অ্যান্ড ফ্লোরাল ইভেন সি গেট আপ ওয়ান হার সিঙ্গেল ক্রাই। এটা শীতের সময় আসলে নাইট গাউন ছেড়ে, রাতের কম্বল ছেড়ে আসলে উঠাটা তা অনেক কষ্টকর, কিন্তু তারপরেও তিনি তার সন্তানের ছোট্ট একটা ডাক বা একটু কান্না করলেই সে উঠে যায় এবং তার সকল সমস্যাগুলো সমাধান করে, প্রসাব করে দেয় অথবা পায়খানা করে, তখন সেগুলো পরিষ্কার করে দেয়। ইউর মাউথ ওপেন্স ক্লিন এজ আ ক্যাটস আর ফ্র্যাঙ্কলি বিন ইউজড বাই দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য ইনোসেন্স অফ চাইল্ড।
আবার তিনি বলছেন যে তোমার মুখটা হচ্ছে বিড়ালের মতো পরিষ্কার। বিড়ালের বাচ্চাগুলো যে কত যে পরিষ্কার এবং সুন্দর লাগে দেখতে, আমরা যারা মেয়েরা বিড়ালকে অনেক পছন্দ করি এবং কোলে নিয়ে থাকি, ডেফিনেটলি অনেক সুন্দর বলেই কিন্তু তারা এই কাজটা করে। এবং যে এই এই যে বিড়ালের যে আইরনিকটা, বিড়ালের যে ইমেজটা দেওয়া হয়েছে, এই ইমেজটা আসলে এই কবি বোঝাতে চেয়েছেন এই বাচ্চার নিষ্পাপ অবস্থাকে। ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লাস্ট স্ট্রেঞ্জার মর্নিং, লাস্ট লাইনস অফ দ্য পোয়েম আর ট্র্যাডিশনাল। এই কবিতার শেষ লাইনটা অন্যান্য কবিতার মতোই ট্র্যাডিশনালভাবেই শেষ করা হয়েছে। দ্য পোয়েম ক্লোজেস উইথ দ্য ডার্ক অ্যাটিটিউড অফ দ্য পোয়েট হ্যাপিনেস অন দ্য বার্থ অফ চাইল্ড অন মোর এক্সিস্টেন্স। যে এই কবির যে কবিতা শেষ করেছেন তার একটা দৃষ্টিভঙ্গি, খারাপ দৃষ্টিভঙ্গি দিয়ে, হ্যাপিনেস অন দ্য বার্থ অফ চাইল্ড, যখন যে এই পৃথিবীতে আসলে যখন জন্মগ্রহণ করেছেন তখন তিনি খুশি হয়েছেন, যেমন এই খুশি কিন্তু চিরস্থায়ীভাবে স্থায়ী হবে না। কবি বলছেন দ্য পোয়েট নোজ দ্যাট জার্নি অফ লাইফ ইজ মাচ ডিফিকাল্ট। তিনি জানেন যে এই জীবনের জার্নিটা আসলে অনেক কঠিন। সি নোজ দ্যাট হার চাইল্ড উইল সাফার হার সেম অ্যাজ সাফার্ড ইন হার এন্টায়ার লাইফ। তার সন্তানও তার মতো জীবনে অনেক দুঃখ দুর্দশা ভোগ করবে বলে আসলে তিনি বলতে যাচ্ছেন। ডাল স্টার ইজ রেফারিং দ্য আপকামিং গ্লোমি সিচুয়েশন ইন দ্য লাইফ অফ দ্য চাইল্ড। আর এই ডাল স্টার একটা যে ইমেজ বর্ণনা করা হয়েছে, সিমিলি বর্ণনা করা হয়েছে, যেখানে তার জীবনের অনেক দুঃখ দুর্দশাগুলোকে আসলে উপলব্ধি করা বা বোঝানো হয়েছে। দ্য পোয়েট ইজ সিইং reflection of her own life in the fate of child, therefore she is not happy at all on her fate. তিনি যে তার জীবনের প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন। আসলে তিনি যেমন দুঃখ দুর্দশা ভোগ করেছিলেন বা খারাপ জীবন পার করেছেন, তার সন্তানও তার মতো একটা জীবন পার করবেন বলে তিনি তার রিফ্লেকশন বা প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন। সি কনক্লুডস দ্য পোয়েম হোয়াইল কম্পেয়ারিং দ্য গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্ট অফ লাইফ। তিনি যে জীবনের ভালো দিক এবং খারাপ দিকটাকে আলোচনা করে এই কবিতাটি শেষ করেছেন। এই ছিল আজকের আমাদের মর্নিং সং নিয়ে সংক্ষিপ্ত ক্রিটিক্যাল অ্যানালাইসিস। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।